সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ফ্রন্ট পেজ অনুষ্ঠানে। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি মূলত আসলে দিনের বিভিন্ন যে আলোচিত সূচি, বিভিন্ন জাতীয় দৈনিকের সংবাদ প্রচার হয়ে থাকে, সেগুলোকে মূলত আমরা বিশ্লেষণ করে থাকি। আজকে আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে নেব শুরুতেই বিভিন্ন জাতীয় দৈনিকের সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো প্রধান শিরোনাম করেছে মাসুল বাড়ানোর চাপে ভোক্তা ও ব্যবসায়ীরা, নিহত বেড়ে ৩৫, চিকিৎসা শেষে বাড়ি ফিরল দুজন। সাংবাদিকদের মোস্তফা জামাল জানিয়েছেন ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। দৈনিক আমার দেশ সন্তু লারমা মনোগীতের গোপন বৈঠকে সন্ত্রাসের ছক পাহাড়ে। আরেকটি শিরোনাম রাজনীতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ। দৈনিক ইত্তেফাক বিদেশ থেকে লোক ভাড়া করে এনে দেশ চালানো যায় না, মির্জা ফখরুল। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে যেই স্টোরি করেছে তারা, চলে গেলেন আরও 2 জন, মৃত্যু বেড়ে 35। দৈনিক ইনকিলাব মির্জা ফখরুল ভোটারদের কি বার্তা দিচ্ছে, এটি হচ্ছে তাদের প্রধান শিরোনাম। আরেকটি সংবাদ রয়েছে বিচারপতিদের বিচার নিয়ে, যেখানে বলা হয়েছে হতে পারে মৃত্যুদণ্ড। দৈনিক নয়া দিগন্ত গাজায় হত্যাযজ্ঞ জোরদার করতে নেতানিয়াহুকে নির্দেশ ট্রাম্পের। আরেকটি শিরোনাম শত শত মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত। আরেকটি শিরোনাম রয়েছে নির্বাচন ভণ্ডুল চেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। দৈনিক সমকাল প্রধান শিরোনাম করেছে তারা, কয়েকদিনের মধ্যেই ভোটের সময় জানাবেন প্রধান উপদেষ্টা, 14টি দলের সঙ্গে বৈঠক। আরেকটি শিরোনাম শিশুদের সঙ্গে চলে গেলেন প্রিয় মাসুমা খালাও। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ শিগগিরই, ভোটের তারিখ ঘোষণা অগাস্টের শুরুতে। আরেকটি শিরোনাম মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে, শনিবার 2 জন সহ মৃত্যু 35, মৃতের সংখ্যা বাড়ছেই, বিপন্ন স্বজনরা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তারা প্রধান শিরোনাম করেছে বেড়েছে ঘুষের রেট, ভূমি বিচারিক সেবা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানে রমরমা বাণিজ্য। দৈনিক কালের কণ্ঠ তারাও নির্বাচনী বিষয় নিয়ে শিরোনাম করেছে 14টি দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। দৈনিক কালবেলা আগামীর সংকট পিআর ইস্যু, তারাও একই শিরোনাম করেছে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। দৈনিক বণিক বার্তা গাজার নামে তহবিল সংগ্রহ, বাংলাদেশ থেকে অর্থ আদৌ পৌঁছায় কি, তারা প্রশ্ন তুলেছে এমনটি। আরেকটি শিরোনাম গন্ডগোল বাঁধিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা চলছে। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম হচ্ছে সর্বোচ্চ ফাঁসির আসামিতে হিমশিম, নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখতে হবে প্রধান উপদেষ্টা। দৈনিক মানব জমিন ভুল ট্রেনে ওঠা নারীকে টাঙ্গাইলে দল বেঁধে ধর্ষণ। আরেকটি শিরোনাম করেছে তারা হাসিনা নয়, ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম প্যাটেন্ট ওয়েভার টিল নভেম্বর 2026, লোকাল ফার্মার্স মে মিস উইন্ডো ফর 15 কস্টলি ড্রাগস। আরেকটি শিরোনাম করেছে তারা চিফ অ্যাডভাইজার টু আনভেইল ইলেকশন ডেট উইদিন 4 to 5 days। দ্য নিউ এজ তারা করেছে ন্যাশনাল পে কমিশন 2025, ইনফ্লেশন ফেয়ার্ড আমিদ রেভিনিউ শর্টফল, গ্রোয়িং বরোয়িংস। আরেকটি শিরোনাম তারা করেছে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে, ডেথ টোল রিচেস 35, 6 স্টুডেন্টস ডিসচার্জড। সৌরভ ভাই, এই ছিল বিভিন্ন জাতীয় দৈনিকের শিরোনামগুলো। বিভিন্ন যেই শিরোনামগুলো দেখলাম তার মধ্যে আসলে প্রায় প্রত্যেকটি গণমাধ্যম বা প্রত্যেকটি ডেইলিতে দেখছি যে আমরা নির্বাচন নিয়ে তারা একটি বিষয় এনেছে জাতীয় পার্টির সূত্রে বরাত দিয়ে। তারা বলছে 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আসলে সরকার নির্বাচন নিয়ে আসলে কতটা প্রস্তুত? না, এটাই তো খুব ভালো খবর, কারণ রাজনৈতিক মহলে, কূটনৈতিক মহলে, ব্যবসায়ী মহলে নির্বাচন কবে হবে, কিভাবে হবে, হবে কি হবে না, এই দোলাচল, সংশয়, সন্দেহ জনমনে ছিল। তা সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যদি রাজনৈতিক দলগুলোর 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বলে থাকেন যে আমরা শীঘ্রই এ ব্যাপারে ঘোষণা দিয়েছি, এবং ধারণা করা যায় যে জুলাই আগস্ট যে অভ্যুত্থানের বার্ষিকীতে, আর সেটি 5 তারিখ বার্ষিকী,
তার আগেই যদি এরকম প্রধান উপদেষ্টার কাছ থেকে ঘোষণা আসে, সেটা 4-5 দিনই বাকি বা একটু বেশি। আমরা এটা খুবই স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো, কারণ নির্বাচন নিয়ে যে সংশয় সন্দেহ সেটা দূর হবে এতে আশা করি। তারপরও নির্ভর করবে, নির্বাচন তো প্রধান উপদেষ্টা করবেন না, তিনি আয়োজন করবেন রাজনৈতিক দলগুলোর চিন্তা, মনোভাব, বৈরিতা, সৌহার্দ্য এটা কোথায় যে ঠেকে। কারণ এখনও পিআর পদ্ধতি না বর্তমান প্রচলিত পদ্ধতি, এটা নিয়ে একটা বিতর্ক আছে। তবে রাজনৈতিক দলগুলো মোটামুটি ধরে নিয়েছে যে নিম্নকক্ষের ভোটটা এখন যে প্রচলিত পদ্ধতি সেখানেই হবে। এবং জামাতের নেতারাও বলেছেন যে এটা আমাদের দলীয় দাবি। এর অর্থ এটা নয় যে দলীয় দাবি পূরণ না হলে আমরা নির্বাচনে যাব না। এনসিপিরও এরকমই মনোভাব। এবং ইতিমধ্যে যে দলটি পিআর পদ্ধতি চাচ্ছে বা বর্তমান পদ্ধতি বাতিল করতে চাচ্ছে, জামাত ইসলাম, তারাই অধিকাংশ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এমনকি এনসিপিও কোথাও কোথাও নাম ঘোষণা করেছে বা তাদের পক্ষে প্রচার চালাচ্ছে। আমরা ধরে নিতে পারি যে প্রধান উপদেষ্টার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা নির্বাচনী হাওয়া বাংলাদেশে প্রবাহিত হবে এবং এটি অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে বা অনেক সংশয় যে আছে সেটা কেটে যাবে। তো এটি খুব ভালো। তবে সাধারণত এ ধরনের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ব্রিফিং করা হয় এবং বলা হয় যে কী কী আলোচনা হয়েছে। গতকালের বৈঠকে সেটা হয়নি। আমরা এটাও দেখতে চাইব যে প্রেস উইং থেকে বলাটা হচ্ছে যে সরকারি ভাষ্য, আর রাজনৈতিক দলগুলোর মুখপাত্র বা নেতারা যখন বলেন আলোচনার সূত্র ধরে বলা এবং তাদের এটি মনে হওয়া থেকে। তা আমরা আশা করি যে এই ব্যাপারে আসলেই প্রতিষ্ঠাবার এই জুলাই অভ্যুত্থান বার্ষিকীর আগেই আমরা একটি ঘোষণা পাব এবং সেই ঘোষণা হয়তো অনেক প্রশ্নের উত্তর মিলবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আমরা বেশি যদি সংস্কারের কথা বলি, পিআর পদ্ধতির কথা বলি, এই সব বিষয়গুলো নিয়ে কি আসলেই রাজনৈতিক দলগুলো একমত হতে পেরেছে? না, অনেকগুলো কিন্তু একমত হয়েছে। এটা না যে সবটাই, এটা হচ্ছে গ্লাসের অর্ধেক খালি অর্ধেক পূর্ণ এরকম। যেসব বিষয়ে একমত হয়েছে সেটা নিয়েই এগোতে হবে। এখন ধরুন যে কোনো দল, বিশেষ করে বড় দল যদি বলে যে এটা না মানলে আমি নির্বাচন করব না বা আমি নেই, তাহলে তো এটা হবে না। এবং তার আগে যেটি জরুরি হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র বা যে সনদ, সেটি কিভাবে হবে, কবে হবে। গতকাল সুজন একটি বেসরকারি সংস্থা, তারা নাগরিক সংস্থায় তারা একটি সমাবেশ করেছিল এবং সেই সমাবেশ থেকে একটা প্রস্তাবও দিয়েছে। সেটা মোটামুটি জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব তারই সমর্থক। তো সুতরাং খুব যে রাজনৈতিক মহলে এখন ধরে নিয়েছে নির্বাচনটি করতে হবে এবং সেখানে সব পক্ষকেই কিছুটা ছাড় দিতে হবে এবং কিছুটা পেতে হবে। যদি কোনো পক্ষ বঞ্চিত মনে না করে, তবে এই জুলাই সনদ বা এই সংস্কারের কমিশনের প্রস্তাবের চেয়েও যেটা জরুরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থার সম্পর্ক তৈরি করা। দেখুন, সাম্প্রতিককালে এরাই তো 1 বছর আগে একসঙ্গে আন্দোলন করেছে, স্বৈরাচারের পতন ঘটিয়েছে, কিন্তু সাম্প্রতিককালে বেশ নিজেদের মধ্যে ঝগড়াঝাটিটা এমন পর্যায়ে যে অনেক সময় মুখ দেখাদেখি করাটাও কঠিন। কারণ যে ভাষা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু 5 আগস্টের আগে এরা এতটা কুৎসিত ভাষা ব্যবহার করা হয়নি পরস্পরের প্রতি। মানে তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন তারাও এই ভাষা ব্যবহার করেনি, এখন যে ভাষা উচ্চারিত হচ্ছে। সুতরাং এটি তো খুবই উদ্বেগের বিষয় যে আমরা তাহলে কী বদলালাম। আমাদের রাজনৈতিক সংস্কৃতি যদি না বদলায় তাহলে তো কোনো সংস্কারে কাজ হবে না। তা আমরা আশা করি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকরা এই ব্যাপারে সজাগ থাকবেন এবং গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। আমরা যদি একসঙ্গে চলতে না পারি, একটা ভালো নির্বাচন হলেও কাজ হবে না। অতীতে কিন্তু অন্তত বলে সবাই তো স্বীকার করে 4টা ভালো নির্বাচন হয়েছে। 4টা ভালো নির্বাচনের পর 4টা ভালো সরকার পেলাম না কেন, 4টা ভালো সংসদ পেলাম না কেন? এই প্রশ্নগুলোর উত্তর যদি রাজনীতিকরা খোঁজেন তাহলে সংস্কারের পথ সুগম হবে এবং পরিষ্কার হবে এবং বাধাগুলো দূর করা সম্ভব হবে।
ভোট নিয়ে যে পদ্ধতি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যদি এই মোস্তফা জামাল হায়দার তার কথা পুরোপুরি সত্য ধরে নেওয়া হয় বা 4-5 দিনের মধ্যে যদি নির্বাচনী একটা রোড ম্যাপ ঘোষণা করা হয়, সেই ক্ষেত্রে কি ধরে নেওয়া যায় যে এই পিআর পদ্ধতিতে ইলেকশনটা হচ্ছে বা হচ্ছে না? না, পিআর পদ্ধতিতে আমি তো প্রথমে বললাম যে নিম্নকক্ষে পিআর পদ্ধতি দিয়ে কিন্তু খুব মাঠে বক্তৃতায় অনেকে বলেন, কিন্তু এটা না হলে নির্বাচন করবেন না, এই কথা কিন্তু কেউ বলছেন না। সুতরাং পিআর পদ্ধতি একটা হচ্ছে উচ্চকক্ষে পিআর পদ্ধতিটা রাখার পক্ষে, জাতীয় ঐকমত্য কমিশনও বলেছে এবং অনেক দলও বলেছে যে এখন যেখানে বিরোধটা কি, বিরোধ হচ্ছে যে নিম্নকক্ষের যারা নির্বাচিত হবেন তারা উচ্চকক্ষের প্রার্থী বাছাই করবেন, না যারা ভোটারদের ভিত্তিতে দলীয়ভাবে বাছাই হবে। বিএনপির বাইরে বেশিরভাগ দল চাচ্ছে যে নিম্নকক্ষের ভোটের ভিত্তিতে, যেমন ধরুন নিম্নকক্ষে কোনো দল 10% ভোট পেল, তাহলে এই 10% আসন তার উচ্চকক্ষে নিশ্চিত হবে। এটি হচ্ছে যে তাদের মানে বিএনপির বাইরের দলগুলো। আর বিএনপি ও তার সহযোগীরা বলছেন না, নিম্নকক্ষে এখন যেটা সংরক্ষিত নারী আসনে যেভাবে নির্বাচিত হয়, যে 300 আসন সাধারণ আসনে নির্বাচিতরা নারী আসনে প্রার্থী ঠিক করেন, প্রার্থী নির্বাচন করেন। তার মধ্যে যে নারীরা থাকেন না তাও, কারণ আমরা তো অতীতে সব সংসদেই দেখছি সব প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেত্রী নারী, বা কত 15 থেকে 20 জন নারী সংসদ সদস্য তো সাধারণ ভোটেই চলে আসেন, সরাসরি ভোটে চলে আসেন। আমার মনে হয় যে এ ব্যাপারে একটা সমঝোতা আসবে। বিএনপির গতকালই একজন দায়িত্বশীল নেতা বললেন যে তারা হয়তো পুরোটা না মানলেও অর্ধেক আনুপাতিক হারে হতে পারে, কারণ পুরোটা হলে তাহলে হয়তো তারা মনে করেন যে ভবিষ্যতে সরকার পরিচালনা একটা অস্থিতিশীলতা দেখা দিতে পারে, কারণ এই আনুপাতিক হারে যারা জয়ী হবে তারা হয়তো এক ধরনের কিংবা সরকারকে অস্থিতিশীল করতে পারে যারা বিজয়ী হবে বা যারা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা থাকবে। তো এটি পারস্পরিক আস্থার ভিত্তিতেই কিন্তু গণতন্ত্রটা এগোবে। আমার মনে হয় যে এই অন্যান্য ক্ষেত্রে যদি সমঝোতা হয়, এই পিআর পদ্ধতি খুব একটা বাধা হবে বলে মনে হয় না। জি, সোহরাব ভাই, আরেকটি বিষয় জানতে চাইবো যে গতকালকে মির্জা ফখরুলের বক্তব্যের বরাত দিয়ে একটি নিউজ করা হয়েছে যেখানে বলা হচ্ছে বিদেশ থেকে লোক ভাড়া করে এনে দেশ চালানো যায় না। আসলে এই প্রসঙ্গটা উঠছে কেন? এইটা এখন মানে আসলে ঢালাও কোনো কথাই এভাবে বলা বা এভাবে দেখা, কোন এই উপদেষ্টা পরিষদে বা তার সহকারী হিসাবে অনেকে আছেন যারা দেশে ছিলেন না। এটা তো জাতীয় ঐকমত্য কমিশনের অনেকের সম্পর্কে অভিযোগ। এখন একটা হচ্ছে যে এর তো ভিত্তি আছে, একটা ভিত্তি এটা যে তারা দেশকে কতটা জানেন, তারা প্রশাসনকে কতটা জানেন। আর একজন বাইরে থেকে এসে যার সাথে ধরেন 30 বছর বা 20 বছর বাংলাদেশের প্রশাসন, রাজনীতি, সংসদীয় কাঠামো কোনোটার সাথে পরিচয় ছিল না, তিনি তো এসে একটা মানে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবেন। সেক্ষেত্রে তার কথা তিনি যা করতে চাইবেন সেটা কতটা করতে পারবেন, এই একটা প্রশ্ন আছে। আবার কারো বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগও ইতিমধ্যে উঠেছে, যারা বাইরে থেকে এসেছে অথবা তারা এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বা যাচ্ছিলেন যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর মনে করে অনেক রাজনৈতিক দলই। আর যে কারণে দুটি বিষয় কিন্তু এক ধরনের, যেমন করিডোরের বিষয়টি, মানবিক করিডোর, সেটা কিন্তু এখন আলোচনা থেমে আছে, কিন্তু বন্দর পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়াটা আলোচনা থেমে নাই, এবং অনেক রাজনৈতিক দলগুলো তো মনে করে এটা জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে। এখন কোনটা সরকারের অগ্রাধিকার সেটা কিন্তু বিষয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি আরেকটি কথা বলেছেন যে ঘুষ তো আগের চেয়ে বেড়েছে, আগে 1 লাখ টাকা ছিল, এখন 5 লাখ টাকা দিতে হয়। এটি হচ্ছে তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে যে সেবা প্রার্থীরা, এবং এটা টিআইবির রিপোর্টে বা অন্য অনেকের রিপোর্টেই দেখি আমরা কোনো সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে গেলে তো কোনো না কোনোভাবে প্রভাব হয় উচ্চ মহলে কাউকে বলতে হয়, মানে এটাও তো এক ধরনের উৎকোচ।
কারণ বলতে হবে কেন, আইন নিজস্ব গতিতে চলবে। আমি যদি অন্যায় সুবিধা নেই, সেটা পয়সা দিয়ে নেই বা পয়সা না দিয়ে প্রভাব খাটিয়ে নেই, তা এর অর্থ হচ্ছে আরেকজন বঞ্চিত হবে, যার ন্যায্য পাওয়ার কথা। আসলে সব কিছু আইন মোতাবেক হওয়ার কথা, এবং সেটা প্রকাশ্যে বিগত সরকারে আমরা তো অনেক কিছু দেখেছিলাম, সিটিজেন চার্টার ইত্যাদি ইত্যাদি, যে সরকারি অফিসের সামনেই করা হবে, কে কী কোন মন্ত্রণালয় কোন বিভাগ কী কাজ করেছে সেটা জনগণকে জানানো। কিন্তু জনগণ কতটা জেনেছে? আর জনগণ যদি জেনেই থাকেন বা জনগণকে জানানোই হয়, তাহলে এত বড় পুকুর চুরি সাগর চুরি কী করে হলো? সৌরভ ভাই, আমার একটা বিষয় জানার, যে এই যে আগে যেখানে ঘুষ নেওয়া হতো 1 লাখ টাকা, এখন নেওয়া হচ্ছে 5 লাখ টাকা, এই মির্জা ফখরুলের যে বক্তব্য, প্রশ্ন হচ্ছে এই ঘুষটা নিচ্ছে কারা? নিচ্ছে যারা সেবা দেন তারা। এখন এখানেই তো প্রশ্ন, সেবা দানকারী তো সরকারি অফিসের নিম্ন একেবারেই নিচের পর্যায়ের কর্মী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের, এবং অনেক বিভাগে যেটা শোনা যায় যে ঘুষটা যার হাতেই দেয়া হোক না কেন, এটি একেবারে সব পর্যায়ে চলে যায়। এই যে সেটা পুলিশ বিভাগ সম্পর্কে অভিযোগ আছে, কর বিভাগ সম্পর্কে অভিযোগ আছে, রাজস্ব বিভাগ সম্পর্কে অভিযোগ আছে, এবং অন্যান্য গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি সব ক্ষেত্রেই। এখন এই প্রশ্নটি আসছে যে এত বড় যে অভ্যুত্থান হলো, এতগুলো মানুষ জীবন দিল, তারা তো সুশাসনের জন্যে, বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলনটা হয়েছিল। এখন বৈষম্য দূর করা হয়তো কঠিন, কিন্তু একটা নিয়ম শৃঙ্খলায় আনা সরকারি প্রতিষ্ঠানগুলোকে, সেটা তো কঠিন ছিল না। এক্ষেত্রে সরকার প্রথম থেকেই এক ধরনের কি বলে দুর্বলতা দেখিয়েছে, নমনীয়তা দেখিয়েছে, এবং একটা বিশৃঙ্খল পরিবেশ ছিল, যে একদল যারা নীতি নির্ধারক বা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদেরকে বাদ দিয়ে নতুনদের আনা হয়েছে। তাহলে তো এই প্রশ্ন হবে যে আমরা তো স্বৈরাচারের দোসরদের সব বাদ দিয়ে যাদের বিশুদ্ধ মানুষদের নিয়ে আসলাম, বিশুদ্ধ পুরুষদের, তারা কি করলেন? তাহলে পরিবর্তনটা কোথায় হলো? পরিবর্তন তো হলো না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যে তো মনে হচ্ছে পরিবর্তনটা উল্টো দিকে হয়েছে। তাহলে তো সাধারণ মানুষের প্রশ্ন, এবং এই যে 1 লাখ টাকা ধরে নিলাম, 1 লাখ টাকার জায়গায় 5 লাখ না 3 লাখও যদি হয়, বা 1 লাখও যদি থাকে, তাহলেও তো এই মানুষের মধ্যে প্রশ্ন আসবে, তাহলে কি পরিবর্তন হলো? ইভেন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তো এক ধরনের অভিযোগ রয়েছে, তারাও বিভিন্ন রকম চাঁদাবাজি করছে। একটা হচ্ছে বেসরকারি, মানে সরকারি কাঠামো প্রতিষ্ঠানের। আমার কথা হচ্ছে যে এটা তো সরকারের, মানে আমার ট্যাক্সের অর্থ ব্যয় করা হচ্ছে, সেখানে যদি উৎকোচ নেওয়া হয়, তাহলে তো আমার যে মানে আমাকে তো ন্যায্যতা থেকে বঞ্চিত করা হচ্ছে। আর সরকারি, মানে আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা দখলবাজি, চাঁদাবাজি করে, ভয়ভীতি দেখায়। এখন সেটা রোধ করার দায়িত্ব কিন্তু সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও আছে। তাহলে সরকার কোথায় এই সমস্যাগুলো চিহ্নিত করছে না কেন? কোথায় চাঁদাবাজি হচ্ছে, কোথায় দখলবাজি হচ্ছে? আমরা রাজনৈতিক মহলে প্রায় আলোচনা দেখি, এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনেরও এইসব কমিশনের বৈঠকেও একদল আরেক দলের বিরুদ্ধে, বা বৈঠকের বাইরে একদল আরেক দলের বিরুদ্ধে অভিযোগ করে। এবং এটি যে শুধু একটি দলের বিরুদ্ধে অভিযোগ তা নয়, মানে সব দলই যারা এখন মাঠে সক্রিয় আছে, সেটি আপনি জামাত ইসলাম বলুন, বা এনসিপি বলুন, বা বিএনপি বলুন, মানে একদল আরেক দলের বিরুদ্ধে অভিযোগ করে। এখন যে বড় দল, তার স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে অভিযোগটা বড়, কিন্তু এই অভিযোগটা কিভাবে মীমাংসা হবে? মীমাংসা হবে সরকার যারা আইন লঙ্ঘন করছে, যারা চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। কিন্তু সব জায়গায় যদি স্বৈরাচারের দোষর খোঁজা হয়, তাহলে কিন্তু এই চাঁদাবাজরা অনেক সময় সুবিধাও নেয়। এবং অনেক জানার খুব আগ্রহের জায়গা, যে এই যে সরকার আসলে যেই গুডউইল নিয়ে তারা একটা বিষয় করতে চেয়েছিল, অন্তর্বর্তী সরকার তো চেয়েছিল শুরুতে যে এটা ঠিকঠাক হোক, কিন্তু এই যে সরকারি এবং বেসরকারি পর্যায়ে যে ঘুষ, দুর্নীতি, অনিয়ম কিংবা দখলদারিত্ব বা চাঁদাবাজি হচ্ছে, এইটা আসলে ভাঙতে পারছে না কেন? সরকার সফল হচ্ছে না কেন? একটা হচ্ছে সরকার একদিক থেকে যেমন খুব সবল সরকার, সব দল এই সরকারকে সমর্থন করেছে, সম্মতি দিয়েছে, আবার দুর্বল, কারণ এই সরকার তো ঠিক তার দলীয় সাংগঠনিক ভিত্তি নেই, যেহেতু দলীয় সরকার নেই।
দ্বিতীয় হচ্ছে যে এই সরকার নির্ভর করবে কার উপর? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর, জনপ্রশাসনের উপর। জনপ্রশাসন একটা বিশৃঙ্খল অবস্থা দিয়ে যাত্রা শুরু করলো, কারণ তখন বিগত সরকারের আমলে যারা সুবিধাভোগী ছিলেন তাদেরকে বাদ দেওয়া হলো, আবার যাদের নিয়ে আসা হলো তাদের অনেকেই 10 বছর 12 বছর আগে তারা চাকরি থেকে অবসরে গিয়েছিলেন বা যেতে বাধ্য হয়েছিলেন। সুতরাং তারা এসে কিন্তু এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বললেন যে বিদেশ থেকে ভাড়া করার লোক দিয়ে প্রশাসন চলে না, এখন 12 বছর আগে যারা চাকরিচ্যুত হয়েছেন অথবা অবসরে গেছেন তাদেরকে এনে কতটা করা যায়। এক্ষেত্রে যেটা করা উচিত ছিল বা করতে পারত সরকার, সব ক্ষেত্রে একটা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করা। এখন বিগত সরকার যারাই বিগত সরকার আমলে কাজ করেছে, 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, সবাইকে স্বৈরাচারের দোষর? নিশ্চয়ই না। হ্যাঁ, কারা সত্যি অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু সেই কাজটাও কি হয়েছে? সেই কাজটা তো হয়নি, এবং হয়েছে কোথাও হয়েছে। আমরা তো দেখেছি অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অপদস্থ হয়েছেন, কিন্তু অপদস্থতা ন্যায়সঙ্গতভাবে হয়েছে কিনা সেটা দেখার বিষয়। আবার দেখা গেল কেউ লঘুপাপ করেছে, গুরুদণ্ড পেয়েছে, আবার গুরুপাপ করে লঘুদণ্ড পেয়েছে অথবা দণ্ডই পায়নি। এই যে একটা অসমতা, একটা কি বলে মানে ন্যায্যতার ভিত্তিতে প্রশাসন না চলা, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো সমর্থন করছে কিনা। এই সরকারের শক্তির উৎস তো রাজনৈতিক দল মানে তাদের পিছনে জনগণ আছে। এখন কোনো দল যদি মনে করে যে আমার শক্তি আছে এখানে, বিশেষ করে ধরেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনপ্রশাসন, যে আমার শক্তি আছে, আমার এখানে প্রভাব আছে, সুতরাং আমার কথা শুনতে হবে। এবং অনেক দলের নেতা যে এই কাজ করেছে, এবং সেটি শুধু বিএনপি না বা শুধু জামাত না, শুধু এনসিপি না, যার যেখানে প্রভাব আছে তারাই সেটা করতে চেয়েছে। সেখানে কিন্তু সরকার অসহায়। কিন্তু অনেকেরই একটা ধারণা, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে নির্বাচন হলেই সবকিছু ঠিক হয়ে যাবে। না, নির্বাচন হলে অন্তত নির্বাচনের আগে তারা যেহেতু জনগণের কাছে যাবে, তাহলে এক হচ্ছে যে এখন বিশৃঙ্খল অবস্থা, এখন হচ্ছে যে নগদ যা পাও হাত পেতে নাও, মানে যেখানে যা পাও তখন জনগণের কাছে যেতে হবে। একদম নির্বাচনী মুখী, যে আমাকে জনগণের মুখোমুখি হতে হবে। আমি যদি আজকে চাঁদাবাজি করি, দখলবাজি করি, তখন জনগণ জিজ্ঞেস করবে, জনগণ তো বলবে বা প্রতিপক্ষও বলবে যে এ তো চাঁদাবাজির সাথে যুক্ত, তাকে কেন ভোট দিবেন? বা আমাকেও এই জনগণের মুখোমুখি হতে হবে। আরেকটা হচ্ছে যে একটা অনিশ্চিত অস্থির পরিবেশ থাকলে যেটা হয়, যার যেখানে ক্ষমতা, যার যেখানে দৌরাত্ম্য সেটি ব্যবহার করার চেষ্টা করে, তখন একটা ধারায় রাজনীতিটা প্রভাবিত হবে, নির্বাচনমুখী হবে। অন্তত নির্বাচনমুখী হলে নির্বাচনের আগে কেউ এভাবে দৌরাত্ম্য দেখাতে চাইবে না। হ্যাঁ, নির্বাচনের পরে কি হবে সেটি তো প্রশ্ন সাপেক্ষ, যে আমরা একটা ভালো সরকার পাবো কিনা, আমরা একটা দুর্নীতিমুক্ত সরকার পাবো কিনা, আমরা একটা গণবান্ধব সরকার পাবো কিনা, এই প্রশ্ন তো আছে। সেক্ষেত্রে রাজনৈতিক জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। আবার রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অভিযোগের মধ্য দিয়ে, এবং অভিযোগটা অবশ্যই সেখানে শালীনতা বজায় রেখে চলতে হবে। সেখানে হিংসা বিদ্বেষ প্রকাশ করা যাবে না, মানে সমালোচনা করা হবে যুক্তির ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে, মানে এবং অন্য পক্ষ যদি থাকে তার কাছে মানে অন্য তথ্য থাকে সেটা খণ্ডন করবে, কিন্তু রাজনীতিতে অসুস্থ পরিবেশটা না থাকে, যেটা অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করে যে নির্বাচনের ব্যাপারে কোনো এখনো অনিশ্চয়তা রয়েছে, সে কারণেই এই অস্থিরতার নির্বাচন তারিখ হলে অস্থিরতাটা কাটবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। জি, এবার একটু মার্কিন শুল্ক নিয়ে একটু বিষয় জানতে চাইবো, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেটি বাড়তি 35% শুল্ক নতুন করে যে আরোপ করেছেন, সেটি আগামী 1 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। এ বিষয়ে সরকার তো এর আগে 2 দফা আলোচনাও করেছে, কিন্তু ফল পায়নি। এখন শোনা যাচ্ছে আগামী পরশুদিন তারা একটি ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেবেন। এখন কথা হচ্ছে এই ভার্চুয়াল মিটিং দিয়ে আসলে শেষ পর্যন্ত না, ভার্চুয়াল মিটিং এখন এটা তো বাংলাদেশের উপর নির্ভর করে না। যুক্তরাষ্ট্র যাদের সাথে আলোচনা করবে তারা যদি
এখানে আসতে রাজি না হয় অথবা বাংলাদেশের প্রতিনিধি দলকে যদি তারা আমন্ত্রণ না জানায় তাহলে তো ভার্চুয়াল বৈঠক করা ছাড়া উপায় নেই। এক্ষেত্রে তো তাদের আগ্রহটা কম মনে হচ্ছে যে তারা বাংলাদেশ প্রতিনিধি দল গেল এবং তারপর বলল যে আলোচনা চলবে, কিন্তু ভার্চুয়াল এখন তো করোনার সময় আমরা দেখলাম এবং করোনার পর তো এ ধরনের বড় বড় বৈঠক ভার্চুয়ালি হচ্ছে, তাতে অসুবিধা নেই। কিন্তু তার মনোভাবটা কি, তাদের দাবি দেওয়া যে ছিল, তারা যে বিরাট ফিরিস্তি দিল যে তাদের, এবং সেক্ষেত্রে বাংলাদেশ তো অনেকটা রাজিই হয়েছে এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশের জন্য ক্ষতিকর সেসব বিষয়েও রাজি হয়েছে। এখন এটি যুক্তরাষ্ট্র কতটা আস্থায় নিতে পেরেছে, আবার আমরা যেসব বিষয়ে যেসব আমরা পত্রপত্রিকায় দেখলাম যে যেসব এগ্রিমেন্ট, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, আর সেটি তো বাংলাদেশের জন্য খুব বাংলাদেশ স্বার্থ সুরক্ষা দেয় তা নয়, কারণ কোনো রাষ্ট্র বলতে পারে না তুমি কার সাথে ব্যবসা করবা কার সাথে করবা না, তার স্বার্থের বিষয়টা বলতে পারে, কিন্তু অন্য স্বার্থের অন্য দেশের বিষয়ে কিন্তু কোনো নির্দেশনা দিতে পারে না বা আপত্তিও জানানো উচিত নয়। কিন্তু যুক্তরাষ্ট্র সেটা জানিয়েছে। এখন যেটি মানে সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি যে হয়তো এখন যে অবস্থায় আছে 35% সেটা থাকবে না। একটা পত্রিকায় দেখলাম যে সেখানে লেখা আছে তবে যাই হোক 15%-এর কম হবে না। মানে যেগুলো দেখলাম যে ভিয়েতনাম তাদের বিভিন্ন রকম নেগোসিয়েশনের মাধ্যমে তারা 20% নামিয়ে এনেছে। এখন আমরাও যদি ভিয়েতনামের কাছাকাছি পর্যায়ে না থাকি সেক্ষেত্রে আমাদের বাণিজ্য, আমি আশা করি কাছাকাছি থাকবে, কিন্তু কিসের বিনিময়ে সেটা 15-20-এর মধ্যেই হয়তো থাকবে, যদি যুক্তরাষ্ট্র আমাদের প্রতি মানে কি বলে প্রচন্ডভাবে ক্ষুব্ধ না হয় বা বৈরী আচরণ না করে। অনেকেই তো বলছে যুক্তরাষ্ট্র যা চেয়েছে অনেক ক্ষেত্রে তারা পেয়েও গেছে বা দেয়া হয়েছে, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শুল্কের ক্ষেত্রে ছাড় দেবে আশা করি, কিন্তু ছাড় দেওয়ার পরেও যে শুল্ক থাকবে সেটা আমাদের ব্যবসা বাণিজ্য বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য একটা বড় ঝুঁকি তৈরি করবে। কারণ এই ঝুঁকি অনেক কারখানা যদি বন্ধ হয় শ্রমিক ছাঁটাই হবে, শ্রমিক ছাঁটাই হলে ওই পরিবারগুলো কীভাবে চলবে, এবং আমাদের যদি রপ্তানি কমে যায়, কারণ বাংলাদেশের অর্থনীতির প্রধান দুই চালিকা শক্তি, একটা হচ্ছে রপ্তানি আর একটা হচ্ছে জনশক্তি। শেষ করতে হবে ভাইয়া, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, শুভ সকাল।